আমাদের জীবনে যা কিছু অত্যন্ত সহজ সরল এবং স্বাভাবিক, তার মধ্যে ভালোবাসা অন্যতম। আমরা কখন কাকে কিভাবে ভালোবেসে ফেলি সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। তখন মনে হয় তাকে ছাড়া গোটা পৃথিবীটা জাস্ট জিরো, হয়তো জীবনটাও। তখন সেই ভালোবাসায় জীবনের সব থেকে বড় দুর্যোগের উপরেও যেন মলম লাগিয়ে যায়। তেমনই একটা সহজ সরল ভালোবাসার গল্প শোনাবো আজ। আমাদের আজকের নিবেদন আমার প্রেমিক অন্ধকার সিরিজের ৮ম এপিসোড, রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে মাল্যদান। গল্প হলো এক সম্ভাবনাময় জগৎ। কখনো তা আতঙ্কের, আবার কখনো সম্পর্কের শীতলতার আভাস দেয়। সেই জগতের একটু একটু অংশ করে সবাইকে শোনাবে এই ইতিমুভিয়া। সকালবেলায় একটু শীত শীত ভাব থাকলেও দুপুর গড়াতে না গড়াতেই বাতাস অল্প গরম হয়ে উঠল। দক্ষিণ দিক থেকে বইতে আরম্ভ করল। যতীন যে বারান্দায় বসেছিল সেখান থেকে বাগানের এক কোণে একদিকে একটা কাঁঠাল ও আর একদিকে একটা শিরীষ গাছের মাঝখানের ফাঁক দিয়ে বাইরে মাঠ চোখে পড়ে। সেই শূন্য মাঠ ফাল্গুনের রোদে ধুধু করছিল। তারই এক প্রান্ত দিয়ে চলে গেছে কাঁচা পথ। সেই পথ বেয়ে বোঝাই খালাস গরুর গাড়ি ধীর গতিতে গ্রামের দিকে ফিরে চলছে। গারোয়ান মাথায় গামছা ফেলে অত্যন্ত বেকারভাবে গান গাইছে। এমন সময় পিছন থেকে এক নারী কণ্ঠ হাসতে হাসতে বলে উঠল, কি যতীন, গত জন্মের কারো কথা ভাবছ বুঝি? যতীন বলল, কেন হে পটল, আমি এমন কি হতভাগা যে আমাকে যদি ভাবতে হয় তাহলে পূর্বজন্ম নিয়ে টানাটানি করতে হবে? যার কণ্ঠস্বর শোনা গিয়েছিল সে আদপে পটল নামে পরিচিত। সে বলে উঠল, থাক, আর মিথ্যে বড়াই করতে হবে না। তোমার এই জন্মের সব খবরই তো রাখি মশাই। ছি, এত বয়স হলো তবু একটা সামান্য বউও ঘরে আনলে না। আমাদের ওই যে ধনা মালিটা, ওরও তো একটা বউ আছে। তার সঙ্গে ২ বেলা ঝগড়া করে সে পাড়া শুদ্ধ লোককে জানায় যে তার একটা বউ আছে বটে। আর তুমি ওই যে মাঠের দিকে তাকিয়ে এমন ভান করছো যেন কার না কার চাঁদ মুখ ওখানে আঁকা আছে। এই সমস্ত চালাকি যেন আমি বুঝি না, যত সব লোক দেখাবার ভরং। দেখো যতীন, চেনা বামুনের পৈতের দরকার হয় না। আমাদের ওই যে ধনা, ও তো কোনোদিন দুঃখের অজুহাত দিয়ে মাঠের দিকে এমন করে তাকিয়ে থাকতো না। অতি বড় বিচ্ছেদের দিনেও গাছের তলায় নিরানি হাতে তাকে দিন কাটাতে দেখেছি, কিন্তু তার চোখে তো অমন ঘোর ঘোর ভাব দেখিনি। আর তুমি মশাই ৭ জন্ম বউয়ের মুখ দেখলে না, কেবল হাসপাতালে মরা কেটে ও পড়া মুখস্থ করেই বয়স পার করে দিলে। তা তুমি এমন দুপুরবেলা আকাশের দিকে গদগদ হয়ে তাকিয়ে থাকো কেন? হ্যাঁ শোনো, এ সমস্ত বাজে চালাকি আমার একদম ভালো লাগে না, গা যেন জ্বলে যায়। যতীন হাত জোর করে বলল, আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, থাক থাক, আর না, আমাকে আর লজ্জা দিও না। তোমাদের ধনাই ধন্য, হ্যাঁ, তারই আদর্শে আমি চলতে চেষ্টা করব বরং। আর কথা নয়, কাল সকালে উঠে যে কাঠুরিনী মেয়ের মুখ দেখব তারই গলায় আমি মালা দেব। এত ধিক্কার আমার আর সহ্য হচ্ছে না। কথাটা মনে থাকলো কিন্তু? হ্যাঁ হ্যাঁ, এই কথাই থাকলো। তবে এসো। কোথায় কোথায় যাব? হ্যাঁ, আরে এসোই না। না না,
আমি বুঝতে পারছি একটা দুষ্টুমি তোমার মাথায় এসেছে। না বাবা, আমি এখান থেকে নড়ছি না। আচ্ছা, তবে এখানেই বসো বলে সে তড়িঘড়ি কোথায় জানি চলে গেল। এই ফাঁকে এদের পরিচয় দেওয়া যাক। যতীন এবং পটলের বয়সের পার্থক্য মাত্র একদিনের। পটল যতীনের চেয়ে একদিনের বড় বলে যতীন তার প্রতি কোনো রকমই সম্মান দিতে ভীষণ নারাজ। দুজনেই খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোন, বরাবর একত্রে খেলা করে আসছে। দিদি বলে ডাকে না বলে পটল যতীনের নামে ছোটবেলা থেকেই বাবা কাকার কাছে অনেক নালিশ করেছে, কিন্তু কোনো রূপ শাসন দিয়ে তাকে সে ডাক ডাকানো সম্ভব হয়নি। একটি মাত্র ছোট ভাই, তার কাছেও পটল নাম ঘুচল না। পটল দিব্যি মোটা সোটা গোলগাল প্রাণোচ্ছল একটি মেয়ে। তার হাসি মজা আটকাবে সমাজে এমন কোনো শক্তিই ছিল না। শাশুড়ির কাছেও সে কোনো দিন গম্ভীর হয়নি। প্রথম প্রথম তা নিয়ে অনেক রকম কথা উঠেছিল, কিন্তু শেষে সকলে হার মেনে বলতে বাধ্য হলো ও ওই রকমই। তারপরে এমন হলো যে পটলের দুর্নিবার প্রফুল্লতার আঘাতে গুরুজনদের গাম্ভীর্য ধূলিসাৎ হতে বাধ্য হল। পটল তার আশেপাশে কোনোখানে মন ভার, মুখ ভার, দুশ্চিন্তা সহ্য করতে পারে না। প্রচুর গল্প, হাসি ঠাট্টায় তার চারিদিকের হাওয়া যেন বিদ্যুৎ শক্তিতে বোঝাই হয়ে থাকত। পটলের স্বামী হরকুমার বাবু ডেপুটি ম্যাজিস্ট্রেট, বিহার থেকে বদলি হয়ে কলকাতার আবগারি বিভাগে স্থান পেয়েছে। প্লেগের ভয় বালিতে একটি বাগান বাড়ি ভাড়া নিয়ে সেখানেই থাকেন। সেখান থেকে কলকাতায় যাতায়াত করেন। আবগারি পরিদর্শনে প্রায়ই তাকে মফস্বলে যেতে হবে বলে দেশ থেকে মা এবং অন্য 2-1 আত্মীয়কে আনবার উপক্রম করেছিল। এমন সময় ডাক্তারি পাশ করে পশার প্রতিপত্তিহীন যতীন বোনের নিমন্ত্রণেই 1 সপ্তাহের জন্য এখানে এসেছে। কলকাতার গলি থেকে প্রথম দিন গাছপালার মধ্যে এসে যতীন ছায়া ঘেরা নির্জন বারান্দায় বসে ফাল্গুনের দুপুরে খানিক আলস্যতায় আবিষ্ট হয়ে বসেছিল। এমন সময় আলোচ্য উপদ্রব আরম্ভ হল। পটল চলে গেলে কিছুক্ষণের জন্য সে খানিক নিশ্চিন্ত হয়ে নড়ে চড়ে বেশ আরাম করে বসল। কাঠকোরানি মেয়ের কথাটা মনে পড়ে ছোটবেলায় পড়া রূপকথার গল্প মনে পড়ে গেল যতীনের। এমন সময় আবার পটলের হাসি আর কথাবার্তা কানে এলে যতীন চমকে ওঠে। পটল সাথে একটি মেয়ের হাত ধরে সবেগে টানতে টানতে এনে যতীনের সামনে দাঁড় করালো। বলল, ও কুরানি। কি দিদি, আমার এই ভাইটিকে দেখ দেখি। মেয়েটি কোনো রকম সংকোচ ছাড়াই যতীনকে দেখতে লাগলো। পটল বলল, কেমন, ভালো দেখতে না? মেয়েটি বেশ গম্ভীরভাবে বিচার করে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ ভালো। যতীন লাল হয়ে উঠল। চৌকি থেকে উঠে দাঁড়িয়ে বলল, পটল, কি ছেলে মানুষই করছো? আমি ছেলে মানুষই করি নাকি তুমি বুড়ো মানুষই করো? তোমার বুঝি বয়সের গাছ পাথর নেই? যতীন রীতিমতো পালিয়ে বাঁচল। পটল তার পিছনে ছুটতে ছুটতে বলল, যতীন, ও যতীন, তোমার ভয় নেই গো, ভয় নেই।
এখনই তোমায় মালা দিতে হবে না। ফাল্গুন চৈত্র মাসে তো লগ্ন নেই, এখনো হাতে তোমার সময় আছে। পটল, যাকে কুরানি বলে ডাকে, সেই মেয়েটি অবাক হয়ে দাঁড়িয়ে থাকল। তার বয়স 16 হবে, ছিপছিপে চেহারা, মুখশ্রী নিয়ে যদিও বেশি কিছু বলার নেই, কেবল মুখে একটা সারল্য আছে, যেন দেখলে বনের হরিণের কথা মনে পড়ে। কঠিন ভাষায় বলতে গেলে তাকে নির্বুদ্ধিতাও বলা যেতে পারে, কিন্তু তা বোকামি নয়, তা বুদ্ধিবৃত্তির অপরিস্ফুরণ মাত্র। তাতে কুরানির মুখের সৌন্দর্য নষ্ট হয় না, বরং একটা বৈশিষ্ট্য যোগ করে। সন্ধেবেলায় হরকুমার বাবু কলকাতা থেকে ফিরে এসে যতীনকে দেখে বললেন, এই যে যতীন এসেছো দেখছি, ভালোই হয়েছে। তোমাকে একটু ডাক্তারি করতে হবে। পশ্চিমে যখন ছিলাম দুর্ভিক্ষের সময় আমরা একটি মেয়েকে নিয়ে এসে মানুষ করছি। পটল তাকে কুরানি বলে ডাকে। তার বাবা মা এবং ওই মেয়েটি আমাদের বাংলোর কাছেই একটি গাছতলায় পড়েছিল। যখন খবর পেলাম গিয়ে দেখি ওর বাবা মা মারা গিয়েছে, মেয়েটির প্রাণটুকু আছে মাত্র। পটল তাকে অনেক যত্নে বাঁচিয়েছে। তার জাতের কথা কেউ জানে না, আর তা নিয়ে যদি কেউ আপত্তি করে তবে পটল বলে, ও তো দ্বিজ, একবার মরে গিয়ে আবার আমাদের ঘরে জন্ম নিয়েছে। ওর যে আসলে কি জাত তা তো কবেই মুছে গেছে। প্রথমে মেয়েটি পটলকে মা বলে ডাকতে শুরু করেছিল। পটল ধমক দিয়ে বলে, এই একদম আমাকে মা বলবি না তো, দিদি বলবি। পটল বলে, অত বড় মেয়ে মা বললে নিজেকে বুড়ি মনে হয় না? মনে হয় সেই দুর্ভিক্ষের সময় না খেয়ে থাকতে থাকতে বা আর কোনো কারণে ওর থেকে থেকে পেট ব্যথার মতো হয়। ব্যাপারটা কি তোমাকে ভালো করে পরীক্ষা করে দেখে দিতে হবে। ওরে তুলসী, কুরানিকে ডাকিয়ে আনতো। কুরানি তার অসম্পূর্ণ বেনি পিঠের উপর রেখে হরকুমার বাবুর ঘরে এসে উপস্থিত হল। তার হরিণের মতো চোখ দুটো দুজনের উপর রেখে সে চেয়ে থাকল। যতীনকে ইতস্তত দেখে হরকুমার তাকে বললেন, বৃথা সংকোচ করছো যতীন। ওকে দেখতে মস্ত ডাগর, কিন্তু ওর মনটা কচি ডাবের মতো, কেবল জল ছলছল করছে। এখনো শ্বাসের রেখা মাত্র দেখা যায়নি। ও কিছুই বোঝে না। ওকে তুমি নারী বলে ভ্রম করো না, ও বনের হরিণীর মতন। যতীন তার ডাক্তারির যা কাজ তা করতে লাগল। কুরানি কিছুমাত্র কুণ্ঠাও প্রকাশ করল না। যতীন বলল, শরীরের কোনো বিকার তো বোঝা গেল না। পটল ফস করে ঘরে ঢুকে বলল, আহা, একটু ভালো করে দেখো, হৃদয়যন্ত্রের কোনো বিকার ঘটেনি তো? তা পরীক্ষা করে দেখতে চাও? বলেই কুরানির কাছে গিয়ে তার চিবুক স্পর্শ করে সে বলল, দাঁড়াও, আমি দেখছি। ও কুরানি, আমার এই ভাইটিকে তোর পছন্দ হয়েছে? কুরানি মাথা হেলিয়ে বলল, হ্যাঁ। আমার ভাইটিকে বিয়ে করবি? সে আবার মাথা হেলিয়ে বলল, হ্যাঁ, করব। কোনো রকম আড়ষ্ঠতা বা লজ্জার রেশ মাত্র তার স্বরে নেই। পটল এবং হরকুমার বাবু হেসে উঠলেন কুরানির কথায়। কুরানি কৌতুকের মানে না বুঝেই শুধু তাদের অনুকরণ করে মুখখানি হাসিতে ভরিয়ে চেয়ে থাকল। যতীন লাল হয়ে ব্যস্তভাবে বলল, পটল, এইবার তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, এ ভারী অন্যায়। আর হরকুমার বাবু, আপনি কিন্তু পটলকে একটু বেশি প্রশ্রয় দেন, ওর শাসন প্রয়োজন।
না হলে আমিও যে তার কাছে প্রশ্রয় প্রত্যাশা করতে পারবো না। কিন্তু যতীন, কুড়ানিকে তুমি জানো না বলেই অত ব্যস্ত হচ্ছ। তুমি লজ্জা পেয়ে দেখছি কুড়ানিকেও লজ্জা পাওয়া শেখাবে। সকলে ওকে নিয়ে কৌতুক করে, এখন তুমি যদি হঠাৎ করে গাম্ভীর্য দেখাও তবে সেটা তার পক্ষে একটা অসঙ্গত ব্যাপার হয়ে যাবে। হে, ওই জন্যই তো যতীনের সঙ্গে আমার কোনো কালেই বনল না। সেই ছেলেবেলা থেকে খালি ঝগড়াই চলছে। ও বড্ড গম্ভীর। ঝগড়া করাটা বুঝি এভাবেই একেবারে অভ্যেস হয়ে গেছে? তাই এখন আবার মিথ্যে কথা। আমি তোমার সঙ্গে ঝগড়া করি? হ্যাঁ, তোমার সঙ্গে ঝগড়া করে শান্তি আছে নাকি? আর আমি সেই চেষ্টা করিও না। আমি যে গোড়াতেই হার মেনে যাই। বড় কাজের কাজ করো। গোড়ায় হার না মেনে শেষে হার মানলে বেশি খুশি হতাম। রাত্রে শোবার ঘরে দরজা জানলা খুলে দিয়ে জানলার পাশে গিয়ে দাঁড়ালো যতীন। মনে নানান অনেক কথা ভেসে এলো। যে মেয়ে নিজের বাবা মাকে না খেয়ে মরতে দেখেছে, তার জীবনের ওপর দিয়ে কি ভীষণ দুর্যোগ বয়ে গিয়েছে। এই ঘটনার নিদারুণ প্রভাবে সে কতটা বড় হয়ে উঠেছে, তাকে নিয়ে কি কৌতুক করা যায়? বিধাতা দয়া করে তার বুদ্ধিবৃত্তির উপরে একটা আবরণ ফেলে দিয়েছেন। এই আবরণ যদি কখনো উঠে যায় তবে অদৃষ্টের রুদ্র লীলায় কি ভীষণ চিহ্ন প্রকাশ হবে তা ঈশ্বরই জানেন। আজ দুপুরে গাছের ফাঁক দিয়ে যতীন যখন ফাল্গুনের আকাশ দেখছিল, দূর থেকে কাঁঠাল মুকুলের গন্ধ হালকাভাবে বয়ে এসে তার নাকে লাগছিল, তখন তার মনটা যে আবেশে সমস্ত জগৎটাকে আচ্ছন্নভাবে দেখেছিল। ওই বুদ্ধিহীন মেয়েটি তার হরিণের মতো চোখ দুটোয় সেই সোনালি কুহেলিকা দূর করে দিয়েছে। ফাল্গুনের এই কুজন গুঞ্জন মর্মরের পিছনে যে সংসার ক্ষুধা তৃষ্ণাতুর দুঃখ কঠিন দেহ নিয়ে বিরাট মূর্তিতে দাঁড়িয়ে আছে, সেই সত্য আড়াল থেকে দেখা দিল। পরের দিন সন্ধ্যায় ভীষণ গোল বাঁধল। কুড়ানির সেই ব্যথা হঠাৎ শুরু হতেই পটল তাড়াতাড়ি যতীনকে ডেকে পাঠালো। যতীন এসে দেখল কষ্টে কুড়ানির হাতে পায়ে খিল ধরেছে, শরীর আড়ষ্ট। যতীন ওষুধ আনতে পাঠিয়ে দিয়ে বোতলে করে গরম জল আনার জন্য হুকুম করল। পটল বলল, খুব তো বড় ডাক্তার হয়েছ, পায়ের চেটোতে একটু গরম তেল মালিশ করে দাও না। দেখছো না পায়ের তলাটা কেমন ঠান্ডা হয়ে গেছে? যতীন কুড়ানির পায়ের তলায় গরম তেল মালিশ করতে লাগলো। চিকিৎসা শেষ করতে করতে অনেক রাত বাড়তে লাগলো। কুড়ানির খবর জানতে পেরে হরকুমার কলকাতা থেকে ফিরে এসে বারবার কুড়ানির খোঁজ নিতে লাগলেন। যতীন বুঝল সন্ধেবেলায় কাজ থেকে ফিরে আসার পর পটলের অভাবে হরকুমারের অবস্থা অচল হয়ে উঠেছে। বারবার কুড়ানির খবর নেওয়ার পিছনে কারণ এটাই। যতীন পটলকে বলল, হরকুমার বাবু ছটফট করছেন, তুমি যাও পটল। সরিয়ে দিতে চাইছো যে খুব? ছটফট যে আসলে কে করছে তা আমি বেশ বুঝেছি। আমি গেলেই তো তুমি এখন বাঁচো। এদিকে কথায় কথায় তো লজ্জায় মুখ লাল হয়ে ওঠে। তোমার পেটে পেটে যে এত ছিল তা কে বুঝবে? আচ্ছা, দোহাই তোমার, তুমি এখানেই থাকো, রক্ষা করো। তোমার মুখ বন্ধ হলে আমি বাঁচি। আমি ভুল বুঝেছিলাম, হরকুমার বাবু বোধহয় শান্তিতেই আছে। এইরকম সুযোগ তো আর সর্বদা জোটে না। সময় গড়াতে লাগলো। কুড়ানি যন্ত্রণা জুড়লে যখন চোখ খুলল, পটল বলল, তোর চোখ খোলাবার জন্য তোর বর যে আজ অনেকক্ষণ ধরে তোকে পায়ে ধরে সাধছিল রে।
ওই জন্যই বুঝি আজ এত দেরি করলি? ছি, ওর পায়ের ধুলো নে। কুরানি কর্তব্য বোধে তৎক্ষণাৎ গম্ভীরভাবে যতীনের পায়ের ধুলো নিল। যতীন তড়িঘড়ি সে ঘর থেকে বেরিয়ে গেল। তার পরদিন থেকে যতীনের উপরে রীতিমতো উপদ্রব আরম্ভ হল। যতীন খেতে বসেছে দেখে কুরানি অম্লান বদনে পাখা দিয়ে তার মাছি তাড়াতে প্রবৃত্ত হল। যতীন ব্যস্ত হয়ে বলে উঠল, না না, থাক থাক। কুরানি এই বারণ শুনে অবাক হয়ে মুখ ফিরিয়ে পিছনের ঘরের দিকে একবার চাইল। তারপর আবার আগের মতোই পাখা দোলাতে লাগল। যতীন পর্দার পিছনে যে আছে তাকে উদ্দেশ্য করে বলে উঠল, পটল, তুমি যদি আমাকে এমন করে জ্বালাও তাহলে কিন্তু আমি খাবো না। এই এই আমি উঠলাম। বলে ওঠবার উপক্রম করতেই কুরানি পাখা ফেলে দিল। যতীন মেয়েটির বুদ্ধিহীন মুখে তীব্র কষ্টের রেখা দেখতে পেল। সাথে সাথে অনুতপ্ত হয়ে সে আবার বসে পড়ল। কুরানি যে কিছু বোঝে না, সে যে লজ্জা পায় না, কষ্ট পায় না, এ কথা যতীনও বিশ্বাস করতে শুরু করেছিল। আজ চকিতের মধ্যে দেখল সকল নিয়মেরই ব্যতিক্রম আছে, এবং ব্যতিক্রম কখন হঠাৎ ঘটে তা কেউই আগের থেকে বলতে পারে না। কুরানি পাখা ফেলে দিয়ে চলে গেল। পরদিন সকালে যতীন বারান্দায় বসে আছে। গাছপালার মধ্যে কোকিল হঠাৎ ডাকাডাকি আরম্ভ করেছে। আম বেলের গন্ধে বাতাস ভারাক্রান্ত। এমন সময় সে দেখল কুরানি চায়ের পেয়ালা হাতে নিয়ে একটু যেন ইতস্তত করছে। তার হরিণের মতো চোখে একটা সকরুণ ভয় ছিল। সে চা নিয়ে গেলে যতীন বিরক্ত হবে না তো? এই ব্যাপারটায় কুরানি ঠিক বুঝে উঠতে পারছিল না। যতীনের খারাপ লাগলো। সে উঠে গিয়ে তার হাত থেকে পেয়ালাটা তুলে নিল। এই মানব জন্মের হরিণ শিশুটিকে এত সামান্য কারণে কি কষ্ট দেওয়া যায়? যতীন যেমনি পেয়ালা নিল অমনি দেখল বারান্দার অপর প্রান্তে হঠাৎ পটল এসে নিঃশব্দে হেসে যতীনকে কিল দেখালো। ভাবটা এই যে, কেমন ধরা পড়েছ? সেই দিন সন্ধ্যার সময় যতীন একটা ডাক্তারি কাগজ পড়ছিল। এমন সময় ফুলের গন্ধে সচকিত হয়ে দেখল কুরানি বকুলের মালা হাতে ধরে ঘরে প্রবেশ করেছে। এইবার বড় বাড়াবাড়ি হচ্ছে। পটলের এই নিষ্ঠুর আমোদে আর প্রশ্রয় দেওয়া উচিত না। ছি 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 কুরানি, তোমাকে নিয়ে তোমার দিদি মজা করে চলেছে আর তুমি বুঝতে পারছো না। কথা শেষ না করতেই কুরানি ভয় পেয়ে সংকুচিতভাবে চলে যাওয়ার উপক্রম করলে যতীন তখন তাড়াতাড়ি তাকে ডেকে বলল, কুরানি, দেখি তোমার মালাটা দাও দেখি। বলে মালাটি তার হাত থেকে নিল। কুরানির মুখে একটি আনন্দের উজ্জ্বলতা ফুটে উঠল। যতীন আবারও অবাক হল। কুরানির চোখের চাহনিটুকু মনের কোথাও গিয়ে যেন ধাক্কা মারল যতীনের। অপরদিকে তখনই ভিতর থেকে একটি জোরে হাসির শব্দ শোনা গেল। পরদিন সকালেও উপদ্রব করার জন্য ফন্দি এঁটে পটল যতীনের ঘরে গিয়ে দেখল ঘর খালি। একটা কাগজে কেবল লেখা আছে, পালালাম শ্রী যতীন। ওরে কুরানি,
তোর বর যে পালালো, তাকে রাখতে পারলি না? বলে কুরানির বেনি ধরে নাড়া দিয়ে পটল ঘরকন্যার কাজে চলে গেল। কথাটা বুঝতে কুরানির একটু সময় লাগলো। সে ছবির মতো দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে সামনের দিকে চেয়ে থাকল। তারপর ধীরে ধীরে যতীনের ঘরে এসে দেখল তার ঘর খালি। তার আগের দিন সন্ধ্যায় দেওয়া উপহারের মালাটা টেবিলের উপর পড়ে আছে। বসন্তের সকাল ভীষণ স্নিগ্ধ, ভীষণ সুন্দর। রোদটি কাঁপা কৃষ্ণচূড়ার শাখার ভিতর দিয়ে ছায়ার সহিত মিশে বারান্দার উপর এসে পড়েছে। একটা কাঠবিড়ালি লেজ পিঠে তুলে ছুটাছুটি করছে এবং সকল পাখি মিলিয়ে নানা সুরে গান গেয়ে তাদের কথা বিষয় কিছুই শেষ করতে পারছে না। পৃথিবীর এই কোণটুকুতে এই খানিকটা ঘন পল্লব ছায়া এবং রৌদ্র রচিত জগৎখণ্ডের মধ্যে প্রাণের আনন্দ ফুটে উঠেছিল। তারই মাঝখানে ওই বুদ্ধিহীন মেয়েটি তার জীবনের, তার চারিদিকের কোনো ঘটনার সঙ্গত কোনো অর্থই বুঝে উঠতে পারছিল না। সমস্তই কঠিন ধাঁধা যেন। কি হলো? কেন এমন হলো? তারপরে এই সকাল, এই ঘর, এই যা কিছু এমন একেবারে শূন্য হয়ে গেল কেন? তা বোঝার সামর্থ্য তার নেই। হঠাৎ করে তাকে নিজ হৃদয়ের যে কোন অতল বেদনার রহস্যগর্ভে কোনো প্রদীপ হাতে না নিয়ে কি নামিয়ে দিল? জগতের এই সহজ উচ্ছ্বসিত প্রাণের রাজ্যে এই গাছপালা মৃগপক্ষীর আত্মবিস্তৃত কলরবের মধ্যে কে তাকে আবার টেনে তুলবে? পটল ঘরকন্যার কাজ সেরে কুরানির খোঁজ করতে এসে দেখল সে যতীনের ঘরে তার খাটের খুঁড়া ধরে মাটিতে পড়ে আছে। শূন্য বিছানাটাকে যেন সে পায়ে ধরে সাধছে। তার বুকের ভিতরে যে একটি সুধার পাত্র লুকোনো ছিল, সেটা শূন্যতার পায়ে বৃথা আশ্বাসে উপর করে ঢেলে দিচ্ছে। মাটিতে পুঞ্জীভূতভাবে এই এলোমেলো চুলে আলুথালু বস্ত্রে বসে থাকা এই নারী যেন নীরব একাগ্রতার সাথে বলছে, নাও নাও আমাকে, ওগো আমাকে নিয়ে যাও। পটল অবাক হয়ে বলল, কি হয়েছে কুরানি? ও কুরানি। কুরানি উঠল না। সে যেমন পড়েছিল তেমনই পড়ে থাকল। পটল কাছে এসে তাকে স্পর্শ করতেই সে উচ্ছ্বসিত হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। ওরে পোড়ামুখী, কি সর্বনাশ করেছিস! মরেছিস রে, মরেছিস। হরকুমার বাড়ি এলে তাকে পটল কুরানির অবস্থা জানিয়ে বলল, এ কি বিপদ ঘটলো বলো দেখি। বড্ড বাড়াবাড়ি করে ফেলেছি এবার আমি। তুমি কি করছিলে? হ্যাঁ, একবার আমায় বারণ করতে পারোনি? তোমাকে বারণ করা যে আমার কোনো কালে অভ্যেস নেই। বারণ করলেও কি আর ফল পাওয়া যেত? তুমি কেমন স্বামী? হ্যাঁ, আমি যদি ভুল করি তুমি আমাকে জোর করে থামাতে পারো না? আমাকে তুমি এই খেলাটা কেন খেলতে দিলে? এই বলে সে ছুটে গিয়ে মাটিতে পড়ে থাকা কুরানির গলা জড়িয়ে ধরে বলল, লক্ষ্মী বোন আমার, তোর কি বলার আছে আমাকে খুলে বল, বল। হায় রে,
কুরানির কি এমন ভাষা আছে যে নিজের মনের ভিতরের অব্যক্ত রহস্যের কথা মুখে বলতে পারে? সে এক অনির্বচনীয় কষ্টে তার সমস্ত বুক চেপে পড়ে আছে। সে বেদনাটা যে কি, জগতে এমন কারো হয় কিনা, তাকে লোকে কি বলে থাকে, কুরানির তার কিছুই জানা নেই। সে কেবল কান্না দিয়ে বলতে পারে। মনের ভাষা জানাবার তার আর কোনো উপায় তার জানা নেই। কুরানি, তোর দিদি বড় খারাপ, কিন্তু তার কথা যে তুই এমন করে বিশ্বাস করবি তা সে কখনো মনেও করেনি রে। তার কথা যে কেউ কখনো বিশ্বাস করে না, তুই এমন ভুল করলি কেন বোন? কুরানি, একবার আমার দিকে চা, আমাকে মাফ কর। কিন্তু কুরানির মন তখন বিমুখ হয়ে গিয়েছে। সে কোনো মতেই পটলের মুখের দিকে তাকাতেই পারল না। সে আরো জোর করে হাতের মধ্যে মাথা গুঁজে বসে থাকল। সে ভালো করে সমস্ত কথা না বুঝলেও এক প্রকার গূঢ়ভাবে পটলের প্রতি রাগ করেছিল। পটল তখন ধীরে ধীরে হাত ছাড়িয়ে উঠে গেল এবং জানালার ধারে পাথরের মূর্তির মতো স্তব্ধভাবে দাঁড়িয়ে ফাল্গুনের রোদ মাখা সুপারি গাছের পাতাগুলোর দিকে চেয়ে পটলের দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। কেন করলাম আমি? কেন করলাম বাচ্চা মেয়েটার সাথে? পরদিন কুরানির আর দেখা পাওয়া গেল না। পটল তাকে আদর করে ভালো গয়না এবং কাপড় দিয়ে সাজাতো। নিজে সে এলোমেলো ছিল, নিজের সাজ সম্বন্ধে কোনো যত্নই রাখত না। কিন্তু সাজগোজের সমস্ত শখ কুরানির ওপর দিয়েই সে মেটাত। বহুদিনের জমানো সব কাপড় কুরানির ঘরের মেঝের উপর পড়ে আছে। তার হাতের বালা, চুড়ি, নাকের লবঙ্গ ফুলটি পর্যন্ত সে খুলে ফেলে গিয়েছে। তার পটল দিদির এতদিনের সমস্ত আদর সে যেন গা থেকে মুছে ফেলার সব রকম চেষ্টা করেছে। হরকুমার বাবু কুরানির সম্বন্ধে পুলিশে খবর দিলেন। সেবারে প্লেগ দমনের বিভীষিকায় এত লোক এত দিকে পালিয়েছিল যে সেই সকল পলাতক দলের মধ্যে থেকে একটি বিশেষ লোককে বেছে নেওয়া পুলিশের পক্ষে শক্ত হল। হরকুমার বাবু 2-4 বার ভুল লোকের সন্ধানে গিয়ে হতোদ্যম হয়ে অনেক দুঃখ এবং লজ্জা পেয়ে শেষ পর্যন্ত কুরানির আশা ছেড়েই দিয়েছেন। অজ্ঞাতের কোল থেকে তাঁরা যাকে পেয়েছিলেন, অজ্ঞাতের কোলের মধ্যেই সে আবার লুকিয়ে পড়ল। তবে সব ঘটনা চিঠিতে করে যতীনকে জানাতে ভোলেননি তিনি। চিঠিতে সবটা পড়ে যতীনের মনের মধ্যে অদ্ভুত একটা ঝড় উঠল। যতীনের মনে ভেসে উঠল সেই কোমল হৃদয়ের মেয়েটির হরিণের মতো সরল চোখ দুটি। মনে পড়ে গেল শেষ সন্ধ্যার মুহূর্তটা। সেদিন কুরানির চোখে যে আনন্দের উজ্জ্বলতা চোখে পড়েছিল, তাতে কি ভালোবাসাও লুকিয়েছিল? যে হরিণ শিশুর মতন মেয়েটির হৃদয়ে এই জগতের কোনো তাত্ত্বিকতার স্থান নেই, তার মনে এহেন জটিল বিষয়টি স্থান পেল কি করে? ফাল্গুন ফুরিয়েছে, বসন্ত ফুরিয়েছে সেই কবে। তবে
যতীনের আজ মনে হলো এই পৃথিবী থেকে হয়তো বসন্ত চিরকালের জন্য হারিয়ে গিয়েছে। আচ্ছা, এই নিরুদ্দেশের দায় কি তার নয়? যতীন বিশেষভাবে চেষ্টা করে সেবার প্লেগ হাসপাতালে ডাক্তারি পদ গ্রহণ করেছিল। একদিন দুপুরবেলায় বাসায় খাওয়া দাওয়া সেরে হাসপাতালে এসে সে শুনল হাসপাতালের স্ত্রী বিভাগে এক নতুন রোগী নিয়ে এসেছে। পুলিশ তাকে পথ থেকে কুড়িয়ে এনেছে। যতীন তাকে দেখতে গেল। মেয়েটির মুখের অধিকাংশই চাদরে ঢাকা। যতীন প্রথমেই তার হাত তুলে নাড়ি দেখল। নাড়িতে জ্বর বেশি নেই, কিন্তু দুর্বলতা আছে প্রচণ্ড। তার পরীক্ষার জন্য মুখের চাদর সরাতেই থমকে গেল। জীবনের এ কোন রসিকতার শিকার হয়েছে সে বুঝতে পারল না। যে বসন্ত হারিয়ে গিয়েছিল বলে ভেবেছিল সে এমন বিবর্ণভাবে সামনে এসে দাঁড়াবে, কে জানতো এই রোগিণী আর কেউ নয়, সেই কুরানি। ইতিমধ্যে পটলের কাছ থেকে যতীন কুরানির সমস্ত বিবরণ জেনেছিল। অব্যক্ত হৃদয় ভাবের দ্বারা ছায়াচ্ছন্ন তার সেই হরিণ চোখ দুটি কাজের অবকাশেও যতীনের ধ্যান দৃষ্টির উপরে অশ্রুহীন কাতরতা প্রকাশ করেছে খালি। আজ বহুদিন রোগভোগের ফলে কালো হয়ে আসা গালে সেই রোগ নিমিলিত চোখের দীর্ঘ পল্লব দেখা মাত্র যতীনের বুকের ভিতরটা হঠাৎ কে যেন চেপে ধরল। এই একটি মেয়েকে বিধাতা এত যত্নে ফুলের মতো করে গড়ার পরেও দুর্ভিক্ষের পরে মহামারীর মধ্যে ভাসিয়ে দিলেন কেন? আজ এই যে পেলব প্রাণটি ক্লিষ্ট হয়ে বিছানার উপর পড়ে আছে, এর এই অল্প কয়েকদিনের আয়ুর মধ্যে এত বিপদের আঘাত, এত বেদনার ভার সহ্য করল কিভাবে? যতীনই বা এর জীবনের মাঝখানে তৃতীয় একটি সংকটের মতো কোথা থেকে এসে জড়িয়ে পড়ল। রুদ্ধ দীর্ঘ নিঃশ্বাস যতীনের বুকে আঘাত করতে লাগল, কিন্তু সেই আঘাতের তাড়নায় তার হৃদয়ের তারে একটা সুখের সুরও বেজে উঠল। যে ভালোবাসা জগতে দুর্লভ, যতীন তা না চাইতেই ফাল্গুনের একটি দুপুরে একটি পূর্ণ বিকশিত মাধবী মঞ্জরীর মতো হঠাৎ করেই তার পায়ের কাছে নিজের থেকে এসে খসে পড়েছে। যে ভালোবাসা এমন করে মৃত্যুর দ্বার পর্যন্ত এসে মূর্ছিত হয়ে পড়ে, পৃথিবীতে কোন লোক সেই দেবভোগ্য নৈবেদ্য লাভের অধিকারী? যতীন কুরানির পাশে বসে তাকে অল্প অল্প করে গরম দুধ খাইয়ে দিতে লাগল। খেতে খেতে অনেকক্ষণ পরে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ মেলল। যতীনের মুখের দিকে চেয়ে তাকে যেন সুদূর স্বপ্নের মতো মনে করে নেবার চেষ্টা করল। যতীন যখন তার কপালে হাত রেখে একটুখানি নাড়া দিয়ে ডাকল, কুরানি, তখন তার চোখের উপরে বাষ্প জমে একটি মোহের আবরণ পড়ল। প্রথম মেঘ সমাগমে সুগম্ভীর আষাঢ়ের আকাশের মতো কুরানির কালো চোখ দুটির উপর একটা যেন সুদূরব্যাপী সজল স্নিগ্ধতা ঘনিয়ে আসলো। যতীন আদর করে বলল, কুরানি, কুরানি, এই নাও, এই দুধটুকু খেয়ে নাও। কুরানি একটু উঠে বসে পেয়ালার উপর থেকে যতীনের মুখে স্থির দৃষ্টিতে চেয়ে সেই দুধটুকু ধীরে ধীরে খেয়ে ফেলল। হাসপাতালের ডাক্তার একজন মাত্র রোগীর পাশে সমস্তক্ষণ বসে থাকলে কাজও চলে না,
দেখতেও ভালো লাগে না। অন্যত্র কাজ সারবার জন্য যতীন যখন উঠল, তখন ভয় ও নৈরাশ্যে কুড়ানির চোখ দুটো ব্যাকুল হয়ে পড়েছিল। যতীন তার হাত ধরে তাকে আশ্বাস দিয়ে বলল, আমি আবার এখানেই আসবো কুড়ানি, তোমার কোনো ভয় নেই। যতীন কর্তৃপক্ষকে গিয়ে জানালো এই নতুন আসা রোগিনীর প্লেগ হয়নি, সে না খেয়ে দুর্বল হয়ে পড়েছে। এখানে অন্য প্লেগ রোগীদের সঙ্গে থাকলে তার বিপদ হতে পারে। বিশেষ করে যতীন কুড়ানিকে অন্যত্র নিয়ে যাওয়ার অনুমতি বের করে নিজের বাসায় নিয়ে গেল। পটলকে সমস্ত খবর দিয়ে একটা চিঠিও লিখে দিল। সেই দিন সন্ধ্যার সময় রোগী এবং চিকিৎসক ছাড়া ঘরে আর কেউ ছিল না। শিয়রের কাছে রঙিন কাগজের আবরণে ঘেরা একটি কেরোসিনের ল্যাম্পের ছায়াচ্ছন্ন মৃদু আলোয় ঘর আলোকিত হয়ে আছে। ব্র্যাকেটের উপরে একটা ঘড়ি নিস্তব্ধ ঘরে টিক টিক শব্দে দোলক দুলোচ্ছে। যতীন কুড়ানির কপালে হাত দিয়ে বলল, কুড়ানি, তুমি কেমন আছো? কুড়ানি তার কোনো উত্তর না দিয়ে যতীনের হাতটা নিজের কপালে চেপে রেখে দিল। যতীন কি একটা লক্ষ্য করে আবার প্রশ্ন করল, এই তোমার গলায় এটা কি কুড়ানি? কুড়ানি তাড়াতাড়ি কাপড় টেনে তা ঢাকবার চেষ্টা করল। যতীন দেখল সেটা এক গাছা শুকনো বকুলের মালা। তখন তার মনে পড়ল সেই মালাটা আসলে কি। অস্ফুটে যতীন বলে উঠল, তুমি এখনো মালাটা? কুড়ানি মুখ ফিরিয়ে নিল, কোনো উত্তর দিল না। কুড়ানির এই অব্যক্ত অভিব্যক্তির প্রকৃত অর্থ বুঝতে অসুবিধা হল না যতীনের। ঘড়ির টিক টিক শব্দের মধ্যে যতীন চুপ করে বসে ভাবতে লাগল। কুড়ানির এই প্রথম লুকোনোর চেষ্টা, নিজের হৃদয়ের ভাব গোপন করবার তার এই প্রথম প্রয়াস। কুড়ানি হরিণ শিশু ছিল, সে কখন হৃদয় ভারাতুর যুবতী নারী হয়ে উঠল? কোন রোদের আলোয়, কোন রোদের তাপে তার বুদ্ধির উপরে জমা সমস্ত কুয়াশা কেটে গিয়ে তার লজ্জা, তার শঙ্কা, তার কষ্ট এমন হঠাৎ করে প্রকাশ হয়ে উঠল। রাত্রি তখন 2 কি 2:30 বাজে। সেই সময় যতীন চৌকিতে বসেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ দরজা খোলার শব্দে চমকে উঠে দেখল পটল এবং হরকুমার বাবু এক বড় ব্যাগ হাতে করে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। তোমার চিঠি পেয়ে কাল সকালে আসবো বলে বিছানায় শুলাম, কিন্তু অর্ধেক রাতে পটল এসে বলল, ওগো শুনছো, কাল সকালে গেলে কুড়ানিকে দেখতে পাবো না, আমাকে এখনই যেতে হবে। পটলকে কিছুতেই বুঝিয়ে রাখতে পারলাম না, তখনই একটা গাড়ি করে বার হয়ে পড়েছি। চলো, তুমি যতীনের বিছানায় একটু শোবে চলো। হরকুমার প্রথমে আপত্তি করল, তারপর যতীনের ঘরে গিয়ে শুয়ে পড়লেন। তার ঘুমিয়ে পড়তেও বেশি দেরি হলো না। পটল ফিরে এসে যতীনকে ঘরের এক কোণে ডেকে জিজ্ঞেস করল, যতীন, আশা আছে? যতীন কুড়ানির কাছে এসে তার নাড়ি দেখে মাথা নেড়ে ইঙ্গিতে জানালো যে আশা নেই। পটল কুড়ানির কাছে নিজেকে প্রকাশ না করে যতীনকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, যতীন, সত্যি করে বলো, তুমি কি
কুরানিকে ভালোবাসো? যতীন পটলকে কোনো উত্তর না দিয়ে কুরানির বিছানার পাশে এসে বসল। তার হাত চেপে ধরে নাড়া দিয়ে ডাকল, কুরানি, এই কুরানি, কুরানি। কুরানি চোখ মেলে মুখে একটি শান্ত মধুর হাসির রেখা টেনে বলল, কি দাদা বাবু? কুরানি, তোমার এই মালাটা আমার গলায় পরিয়ে দাও। কুরানি এক টানা অবুঝ চোখে যতীনের মুখের দিকে তাকিয়ে থাকল। যতীন বলল, তোমার মালা আমাকে দেবে না? যতীনের এই আদরের প্রশ্রয়টুকু পেয়ে কুরানির মনে আগের অনাদরের জন্য একটুখানি অভিমান জেগে উঠল। সে বলল, কি হবে তাতে? ছাড়ো, ছাড়ো দাদা বাবু। আমি যে তোমাকেই ভালোবাসি কুরানি, তোমাকেই ভালোবাসি। কথাটা শুনে কিছু সময়ের জন্য কুরানি স্তব্ধ হয়ে গেল। তার দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। যতীন বিছানার পাশে নেমে হাঁটু গেড়ে বসে কুরানির হাতের কাছে মাথা নত করে রাখল। কুরানি গলা থেকে মালাটা খুলে যতীনের গলায় পরিয়ে দিল। তখন পটল তার কাছে এসে ডাকল, কুরানি, আমার বোনটি। কুরানি তার শীর্ণ মুখ তুলে উজ্জ্বল চোখে তাকিয়ে বলল, কি দিদি, আমার উপর তোর আর কোনো রাগ নেই তো বোন? না গো। যতীন, তুমি একবার ও ঘরে যাও তো। যতীন পাশের ঘরে গেলে পটল ব্যাগ খুলে কুরানির সমস্ত কাপড় গয়না তার মধ্যে থেকে বার করল। একটা রোগিণীকে যতটা সম্ভব নাড়াচাড়া না করে একটা লাল বেনারসি শাড়ি তার মলিন বস্ত্রের উপর জড়িয়ে দিল। তারপরে একে একে এক এক গাছি চুড়ি তার হাতে পরিয়ে দিল। দুই হাতে দুই বালা পরিয়ে দিল। তারপরে ডাকল, যতীন, এসো। যতীন আসতেই তাকে বিছানায় বসিয়ে পটল তার হাতে কুরানির এক ছড়া সোনার হার দিল। যতীন সেই হার ছড়াটি নিয়ে আস্তে আস্তে কুরানির মাথা তুলে ধরে তাকে পরিয়ে দিল। কুরানির মুখে তখন অনাবিল শান্তির ম্লান হাসি লেগে রয়েছে। শ্যামল ছায়ায় নাই বা গেলে, না না নাই বা গেলে, শেষ বরষার ধারা। ভোরের আলো যখন কুরানির মুখের ওপর এসে পড়ল, সে আলো আর কুরানি দেখল না। তার অম্লান মুখ দেখে মনে হয় যেন সে মরেনি। সে যেন এক অতল স্পর্শী সুখ স্বপ্নের মধ্যে নিমগ্ন হয়ে রয়েছে মাত্র। যখন মৃতদেহ নিয়ে যাওয়ার সময় হলো, তখন পটল কুরানির বুকের উপর পড়ে কাঁদিতে কাঁদিতে বলল, বোন, তোর ভাগ্য ভালো, জীবনের চেয়ে তোর মরণ সুখের। ভালো থাকিস যেখানেই থাকিস। যতীন কুরানির সেই শান্ত স্নিগ্ধ মৃত্যুর ছবির দিকে তাকিয়েছিল একভাবে। সে মনে মনে ভাবতে লাগলো, যাহার ধন তিনি নিলেন, আমাকেও বঞ্চিত করলেন না। সময় যদি
ফুরিয়ে থাকে, হেসে বিদায় করো তাকে, বিদায় করো। এবার না হয় কাটুক বেলা অসময়ের খেলা খেলে, না না নাই বা গেলে। ভালোবাসা যতখানি সহজ মনে হয়, আদপেও অত সহজ নয়। পৃথিবীতে কিছু মানুষ যারা হাজার চেয়েও নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে পায় না, আর যারা পায় তারা জীবন অতিবাহিত করতে পারে না। তাদের জীবনে সেই মানুষটি আসে একটি সুখের স্বপ্নের মতো, যে স্বপ্ন রোজ দেখা যায় না, কিন্তু সেই স্বপ্নটুকুর চাহিদায় চোখে ঘুম নামে। তা কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন। আজকের মতো শুভরাত্রি। ইতি মৌপিয়া।